আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যে একটা যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতির বিষয়ে আমরা আলোচনা করব। এই যুদ্ধবিরতি আসলে কোন পক্ষের দাবিকে মেনে হয়েছে এই বিষয়টা আলোচনা করব। আর এই যুদ্ধবিরতিকে আসলে এই পরের প্রতি যে ইরানের প্রতিক্রিয়া সেই বিষয়টা আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে গতকালকে রাতে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মনে হচ্ছিল যে ইরানের উপরে বড় কোনো ধরনের হামলা হবে, ইরানের উপরে আপনার যে পারমাণবিক কোনো হামলার মতো এরকম পরিস্থিতি তৈরি হতে পারে, এরকম একটা যে থমথমে অবস্থা হয়েছিল। এখন সেই থমথমে অবস্থার কারণে আমরা দেখেছি যে ইরান জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, সব মিলিয়ে সবাই প্রস্তুত কেমন যেন একটা অবস্থা ছিল। এখন সব কিছুর অবসান ঘটিয়ে আমরা শুনতে পাচ্ছি বা আমরা দেখলাম যে সেখানে একটা যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে এই ইরানের যে 10 দফা রয়েছে সেই 10 দফার আলোকে, সেই 10 দফাকে মেনে নিয়ে বা 10 দফার উপরে আলোচনা করে সেখানে যুদ্ধবিরতি হচ্ছে। 2 সপ্তাহের জন্য একটা যুদ্ধবিরতি হয়েছে। এই যুদ্ধবিরতিটা হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়। এখন এই যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য হয়েছে। এই যুদ্ধবিরতি হওয়ার পরে মানে যুদ্ধবিরতি যখন এই 2 সপ্তাহের ভিতরে কার্যকর থাকা অবস্থায় হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ তাদের তেলের ট্যাঙ্কার বা তেল নিতে পারবে, এটা ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন এই যুদ্ধবিরতিটা হঠাৎ করে কেন? এখন গতকালকে রাতে যেরকম একটা হাইপ তৈরি করা হয়েছিল যে ইরানের উপরে আক্রমণ করবে, এমনকি ট্রাম্প নিজে যে হুমকি দিয়েছিলেন যে ইরানকে প্রস্তর যুগে পাঠাবেন, তিনি সর্বশেষ যে হুমকি দিয়েছিলেন যে আজকে রাতেই যে কোনো একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, এরকম কথা বলেছিলেন। এখন সেই হুমকিতে অনেকেই মনে করেছিল যে ইরানের উপরে ভয়াবহ কোনো হামলা হবে, এমনকি পারমাণবিক ছোট কোনো টেকনিক্যাল পারমাণবিক হামলাও হতে পারে। এখন সেই সমস্ত যেই আপনার হাইপ তোলা, সেই হাইপের পরে আমরা দেখলাম এখানে একটা যুদ্ধবিরতি হয়েছে। এখন যুদ্ধবিরতিটা নিঃসন্দেহে একটি ভালো একটা উদ্যোগ বা ভালো একটা কাজ হিসেবে আমরা মনে করি। তবে এই যুদ্ধবিরতিটা স্থায়ী যুদ্ধবিরতি নয়, এটা মাত্র 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি। আর এই যুদ্ধবিরতির সময়ের ভিতরে উভয় পক্ষ আলোচনায় বসবে, আলোচনা করবে। সে আলোচনাগুলো হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এখন ইসলামাবাদে যে আলোচনা হবে সেই আলোচনার ভিত্তিতে উভয় পক্ষ কি করা যায় বা কিভাবে স্থায়ী একটা শান্তির রূপ নেওয়া যায় বা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে উভয় পক্ষ আলোচনা করবে। এখন আলোচনার পরে সেখানে উভয় পক্ষ সম্মত হলে হয়তোবা স্থায়ী বড় কোনো ধরনের যুদ্ধবিরতি হতে পারে। এখন এই যে যুদ্ধবিরতি যেই হয়েছে, এখানে বলা হচ্ছে যে ইরানের যে 10 দফা রয়েছে সেই 10 দফার আলোকে আলোচনা হবে, এটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পক্ষ থেকে বলা হয়েছে। এবং ইরানের যিনি আপনার সিকিউরিটি কাউন্সিলের যিনি প্রধান, তার পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে যে ইরানের 10 দফা দাবি মেনে যেহেতু যুক্তরাষ্ট্র এখানে যুদ্ধবিরতিতে আসছে, তাহলে এখানে ইরানের বিজয় হয়েছে, এটাকে তিনি ইরানের বড় ধরনের অর্জন হিসাবে তিনি দেখেন। বা ইরান যে মাথা না নোয়ায় থেকেছে বা ইরান যে এখানে মানে ছাড় দেওয়ার যে মনোভাব সেটা দেখায়নি, এটা তার ওই প্রতিফলন। এখন এখানে ইরানের যদি এই 10 দফার আলোকে যদি যুদ্ধবিরতি হয়ে থাকে, তাহলে সেটা ইরানের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। এখন এই যে প্লাস পয়েন্ট কতদিন পর্যন্ত কার্যকর থাকবে সেটা এখন দেখার বিষয়। কেননা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে গেলে ইসরায়েল যুদ্ধবিরতিতে যেতে চায় না, এরকমটা আমরা দেখে থাকি। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল যে এই অঞ্চলে কিছু করতে পারে না বা পারবে না, এটা তো আমরা সবাই জানি বা দেখি। কিন্তু তারপরেও ইসরায়েল করে কি লাফায় ফুটুং ফাটুং করে, যেটা সাধারণ ভাষায় বলা যায়, সেই ফুটুং ফাটুংয়ে ইরান মানে ইসরায়েল আসলে মানে মানে পটু, এটা আমরা জানি। এখন সে গিয়ে যখন না পারে, যখন মনে করেন কি যে যে এইভাবে বলা যায় যে এলাকার কোনো একটা ছেলে যে কী করে ফুটুং ফাটুং করে লাফায় লাফায়, মানে এমন সে তার সাহস হয়, সেই মনে করেন কাউকে একটা থাপ্পড় দিল গিয়ে। এখন থাপ্পড় দেওয়ার পরে ওই ছেলে মানে ওই থাপ্পড়টাকে অন্য কোনো পক্ষ বড় কোনো ইস্যু মনে করে ধাম করে ঘুষি দিয়ে দিল। হুম এখন ঘুষি দেওয়ার পরে ওই পক্ষকে যেন ঘুষিয়ার দিবে এরকম শক্তি বা সামর্থ্য বা সাহস ওই যেই পক্ষ আগে থাবড় দিয়েছে তার থাকে না। তখন কি করে সে গিয়ে তার বাপের কাছে কেঁদে কেঁদে বলে, আব্বু আমাকে অমুকে ঘুষি দিয়েছে।
হুম, তখন বাফে আসে। এখন ইসরায়েলের বিষয়টা কিন্তু এরকম, নিজে কোনো একটা কিছু শুরু করে মানে ফুডুম ফাডুম করে এলাকার ওইটা আউট ফলাফানের মতো, পরবর্তীতে সে যখন না পারে তখন সে তার বাফ আমেরিকাকে ডাক দেয়। এরকমটা কিন্তু আমরা ইসরায়েলের ক্ষেত্রে দেখি। এখন এই ইসরায়েল কি এই যুদ্ধবিরতিটা কতটা মানবে সেটা এখন দেখার বিষয়। এখন সে হয়তো বলবে যে যুদ্ধবিরতি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। এখানে যদিও ইসরায়েলের কথা বলা হচ্ছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যুদ্ধবিরতি হয়েছে। এখন এই যুদ্ধবিরতি আসলে বিভিন্ন সময় ইসরায়েল ভঙ্গ করে থাকে, এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। সেটা হোক হিজবুল্লাহর সাথে, আপনার লেবাননে হিজবুল্লাহর সাথে, সেটা হোক আপনার ফিলিস্তিনে হামাসের সাথে, সেটা হোক ইরানের সাথে। সব ক্ষেত্রে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে, যুদ্ধবিরতির শর্ত মানে না, এমনকি হঠাৎ করে যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালায়, এরকমটা আমরা দেখেছি। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতির বিষয়ে ইরানের পক্ষ থেকে যেটা জানানো হয়, মানে ইরানের যিনি সিকিউরিটি কাউন্সিলের প্রধান, তার পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে আসলে আমরা যে এখানে যুদ্ধবিরতিতে গেলেও যুক্তরাষ্ট্রকে আমরা ওইভাবে বিশ্বাস এখন আর করি না, কেননা তারা আমাদের সাথে আলোচনার ভিতরেই তারা কিন্তু আমাদের উপরে হামলা পরিচালনা করেছে। সুতরাং এই যে আলোচনাগুলো ইসলামাবাদে হবে, সেটা হবে সম্পূর্ণ একটা অবিশ্বাসের পরিবেশে। এখানে আমরা যুক্তরাষ্ট্রকে ওইভাবে বিশ্বাস করব না, বিশ্বাস না করে আমরা তাদের সাথে আলোচনা করব। অর্থাৎ এখানে একটা অবিশ্বাসের একটা যে ভাব, আমি তোমার সাথে আলোচনা করতেছি ঠিক আছে, কিন্তু আমি তোমার হামলার বিষয়ে আমি সচেতন রয়েছি, তুমি আমার উপরে যে কোনো সময় হামলা করতে পারো, আমি ওই বিষয়ে সচেতন, ওই বিষয়ে আমি মানে তোমার কথাবার্তাগুলোকে আমি অবিশ্বাস হিসেবে মনে করে আমি তোমার সাথে এখানে আলোচনা করব, এরকম একটা ভাবসাব। এখন সব মিলিয়ে এই সাময়িক একটা যুদ্ধবিরতি যেটা হয়েছে, এর কারণে আমরা মনে করি যে বিশ্বের যে তেলের বাজার, এই তেলের বাজারটা একটু স্বস্তি ফিরে পাবে, এই তেলের বাজারটা একটু স্বাভাবিক হবে, এটা আমরা মনে করতে পারি। তবে এই তেল যেন আপনারা বা আমরা বা বাংলাদেশ যেন অত দ্রুত পাবো এরকমটা হওয়ার কোনো কারণ নেই। কেননা গতকালকে রাতে আমি যেই লাইভ করেছিলাম সেখানে বলেছিলাম যে আসলে এই তেল যদি আপনি যে কী বলে যে পেতে চান, তাহলে আমি বলেছিলাম যে যেই পরিস্থিতি বিশ্বে তৈরি হয়েছে তেল নিয়ে, এই তেলের সমস্যার সমাধান হতে হতে প্রায় 2 বছর সময় লেগে যাবে। কেননা আপনারা জানেন যে আপনার এই যে প্রায় 30 থেকে 37 দিন পর্যন্ত যে হরমুজ প্রণালী বন্ধ, এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বের উন্নত দেশগুলো তাদের যে রিজার্ভ শেষ করে ফেলেছে তেলের। এখন তারা কি করবে? তাদের টাকা আছে, এই কারণে তারা অনেক বেশি টাকা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ ভাড়া করতে চাইবে। ভাড়া করে তারা তাদের এই যে তেল নিয়ে তারা আবার তাদের সেই রিজার্ভ পূরণ করবে বা রিজার্ভ করবে। এখন সেই হিসাবে বাংলাদেশের মতো এরকম মানে দুর্বল অর্থনীতির দেশগুলো তারা তখন এই আপনার এই যে তেল নিয়ে আনা নেওয়ার যে ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কার তারা মানে ট্যাঙ্কারের সিরিয়াল পাবে না দেখবেন। আর এইটা তো মূলত মাত্র 7 দিনের জন্য। সুতরাং এই 7 দিনে যে বাংলাদেশে হরমুজ প্রণালী দিয়ে তেল আসবে এরকমটা চিন্তা ভাবনা করার অতটা কারণ নেই। তবে ভাগ্য ভালো থাকলে কিছু হয়তো বা আসতে পারে, যেগুলো হয়তো বাংলাদেশি কোনো জাহাজ যদি সেখানে আটকা থাকে বা বাংলাদেশে আসার জন্য তেল লোড করা থাকে এরকম কোনো জাহাজ, সেগুলো হয়তো আসার সম্ভাবনা থাকতে পারে। তবে তেলের বাজার যেন এত দ্রুত স্বস্তি ফিরে আসবে এরকমটা আশা করার কারণে। তবে সবচেয়ে বড় একটা যে বিষয় সেটা হচ্ছে একটা যুদ্ধবৃত্তি হয়েছে, এখানে বড় ধরনের কোনো মানে বড় ধরনের বলতে যেন পারমাণবিক কোনো হামলার মতো এরকম কোনো ঘটনা ঘটেনি। এটা আসলে ভালো একটা দিক বলে আমি মনে করি। তাই আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম এবং টিকটকে এনএস নামে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে সেই ক্ষেত্রে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন এবং আপনাদের মতামতগুলো আপনারা লিখতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।